নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে প্রবেশ পর্যায়ে শিক্ষক ব্যতীত অন্যান্য এমপিও পদে নিয়োগের জন্য একটি নতুন নীতিমালা জারি হয়েছে। এটি আমরা আসলে কোথায় পাবো চিঠিটা পাবো আমাদের এই যে shed.portal.gov.bd এই ওয়েবসাইটে গেলে আমরা পাবো মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের একটা ওয়েবসাইট। এখান থেকে আমরা এই নোটিশ বোর্ডে ক্লিক করলে কিন্তু আমরা এখানে এই যে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এই নোটিশটা আমরা দেখতে পাবো। তো আজকের ভিডিওতে আমি এই নোটিশটা নিয়ে একটু আলোচনা করব যে আসলে বিষয়টা কি হয়েছে। তো এটা তারিখটা হচ্ছে 28 সেপ্টেম্বর 2025, তার মানে 28 তারিখ 25 সালে সেপ্টেম্বর মাস এই তারিখে চিঠিটা ইস্যু হয়েছে। তো এখানে একটা পরিপত্র আকারে জারি করা হয়েছে। আমরা পরিপত্রটা একটু দেখার চেষ্টা করি। এখানে বিষয় দেওয়া হয়েছে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, এবং এই শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে আছে নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক কলেজ আর স্নাতক পাশ কলেজ। এই সেক্টরগুলো এর ভিতর থাকবে। এর প্রবেশ পর্যায়ের শিক্ষক ব্যতীত অন্যান্য এমপিও পদে নিয়োগের সুপারিশ কার্যক্রম পরিচালনার জন্য অনুসরণীয় নির্দেশমালা, অর্থাৎ শুধুমাত্র শিক্ষক ব্যতীত অন্যান্য যে নিয়োগগুলো হয় সেই নিয়োগগুলোর জন্য এই পরিপত্রটা জারি হয়েছে। তো আমাদের দ্বিতীয়তে আছে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এর প্রবেশ পর্যায়ে শিক্ষক ব্যতীত অন্যান্য এমপিও পদে যেমন ট্রেড অ্যাসিস্ট্যান্ট, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম হিসাব সহকারী, কম্পিউটার ল্যাব অপারেটর, গবেষণাগার ল্যাব সহকারী, নিরাপত্তাকর্মী, পরিচ্ছন্নতাকর্মী, নৈশ প্রহরী, আয়া, অফিস সহায়ক, অর্থাৎ এই পদগুলোর জন্যই এই নীতিমালাটা বলবৎ থাকবে। এখানে আছে এদের নিয়োগের সুপারিশ প্রণয়নের নিমিত্তে নিম্নোক্ত নির্দেশমালা জারি করা হলো। মানে আগে যেমন আমাদের কমিটির মাধ্যমে নিয়োগ হতো, এটাকে একটু আলাদাভাবে করা হয়েছে এবং নতুন কিছু বিধিবিধানের ভিতর এই নিয়োগগুলো হবে সে বিষয়ে এই পরিপত্রটা জারি করা হয়েছে। এখানে লেখা আছে অনুসরণীয় নির্দেশনামালা, যে নির্দেশগুলো আমাদের অনুসরণ করতে হবে। এখানে 1.0-তে দেওয়া আছে শূন্য পদের চাহিদা নিরূপণ, অর্থাৎ প্রথমে আমাদের শূন্য পদগুলো সিলেক্ট করে নিতে হবে। ক নম্বরে আছে প্রতিষ্ঠান প্রধান, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল ও কলেজ। জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2021-এর সর্বশেষ পরিমার্জন বা সর্বশেষ সংশোধনী অনুযায়ী যথাযথভাবে যাচাইপূর্বক সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শূন্য অথবা নবসৃষ্ট পদের প্রাপ্যতা অনুযায়ী শূন্য পদ উল্লেখপূর্বক শূন্য পদের বিবরণী তৈরি করবে। অর্থাৎ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিন্তু প্রথমে তার বিদ্যালয় বা কলেজে যে শূন্য পদগুলো আছে সেই শূন্য পদগুলোর একটা তালিকা কিন্তু তৈরি করে দেবেন। এবং দ্বিতীয়তে আছে প্রতিষ্ঠান প্রধান শূন্য পদের তালিকা পঞ্জিকা বৎসরের 31 আগস্টের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের মাধ্যমে জেলা শিক্ষা অফিসারকে অনলাইনে প্রেরণ করবেন। অর্থাৎ এই সিস্টেমটা সম্পূর্ণই অনলাইনে হবে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রত্যেক বছর 31 আগস্টের ভিতর তার এই শূন্য পদের চাহিদাটা প্রস্তুত করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কাছে এটা প্রেরণ করবেন এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এটাকে অনলাইনে জেলা শিক্ষা অফিসারের কাছে প্রেরণ করবেন। জেলা শিক্ষা অফিসার বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান হতে প্রাপ্ত চাহিদার ভিত্তিতে শূন্য পদের তালিকা প্রণয়ন করবে এবং একই বছরের 15 সেপ্টেম্বরের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে প্রেরণ করবে। অর্থাৎ 31 আগস্ট যেগুলো 31 আগস্টের ভিতর বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা কলেজের অধ্যক্ষরা যে চাহিদাটা দিবে সেটা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার থেকে আসবে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কাছে এবং জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এটাকে 15 সেপ্টেম্বরের ভিতর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে এই চাহিদাটা পাঠায় দেবে। এখানে ঘ নম্বর এবং উম নম্বরে আছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর 30 সেপ্টেম্বরের মধ্যে উপজেলা ভিত্তিক শূন্য পদের তালিকা চূড়ান্ত করবে। অর্থাৎ এই যে বিভিন্ন এক উপজেলায় বিভিন্ন পদের যে চাহিদা রয়েছে এটা কিন্তু 30 সেপ্টেম্বরের ভিতর উপজেলা ভিত্তিক শূন্য পদের তালিকা প্রকাশ করা হবে এবং এই তালিকাটা প্রকাশ করবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। প্রাপ্যতাবিহীন পদে কোনো কর্মচারী নিয়োগের প্রস্তাবনা করা হলে এর সমুদয় দায়ভার প্রতিষ্ঠান প্রধানের উপর বর্তাবে। অর্থাৎ যেহেতু এটা মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে সরাসরি নিয়োগ হবে এজন্য এখানে যদি কোনো পদ যে যোগ্যতা নেই তবু একটা পদ ক্রিয়েট করা হয়েছে এর জন্য যে দায়ভার সেটা কিন্তু বিদ্যালয়ের প্রতিষ্ঠান প্রধানকেই এই সমুদয় দায়ভার গ্রহণ করতে হবে। পরবর্তীতে আছে শূন্য পদ পূরণের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রদান। এটা আমরা একটু দেখি।
শূন্য পদে নিয়োগ প্রদানের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর 30 অক্টোবরের মধ্যে 2টি জাতীয় দৈনিক পত্রিকায়, একটি বাংলা ও একটি ইংরেজি, এবং মাওসী অধিদপ্তরের ওয়েবসাইট ও সংশ্লিষ্ট জেলা প্রশাসকের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করবে। অর্থাৎ এই শূন্য পদের চাহিদাগুলো ক্রিয়েট হওয়ার পরে তখন কিন্তু এক চাকরির বিজ্ঞপ্তি আকারেই প্রকাশ করা হবে 2টা শীর্ষ পত্রিকায়, একটা হচ্ছে বাংলা পত্রিকা এবং একটা হচ্ছে ইংরেজি পত্রিকায়, এবং মাওসী মানে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের যে ওয়েবসাইট সেখানেও কিন্তু এই বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হবে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2021-এর সর্বশেষ পরিমার্জন ও সংশোধন অনুযায়ী শূন্য পদের সংখ্যা, বিষয়, আবেদন ফি, প্রত্যেক পদের জন্য নিয়োগ যোগ্যতার আবশ্যকীয় শর্তাবলী, বেতন গ্রেড, আবেদন দাখিলের পদ্ধতি এবং আবেদন দাখিলের সর্বশেষ তারিখ ও সময় বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকবে। অর্থাৎ তারা যে বিজ্ঞপ্তিটা প্রকাশ করবে এখানে কিন্তু বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা এবং তাদের বেতন স্কেল কত হবে সব কিছুই কিন্তু এখানে উল্লেখ করা থাকবে। বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানভিত্তিক শূন্যপদের বিবরণীও উল্লেখ থাকতে হবে। তারপরে আছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আবেদন ফির পরিমাণ সরকারি বিধান অনুযায়ী নির্ধারণ করবে। অর্থাৎ এরপর থেকে কিন্তু কোনো বিদ্যালয় বা কলেজ নিজেদের জন্য আলাদাভাবে ফি নির্ধারণ করতে পারবে না। যেমন এই যে তৃতীয় চতুর্থ শ্রেণীর যে নিয়োগগুলো হয় এখানে কিন্তু আবেদন ফি প্রত্যেক কলেজ অথবা স্কুলের প্রধান শিক্ষক বা কমিটির লোকজন মিলে একটা নির্ধারণ করে দিত। এবার কিন্তু সেই সুযোগটা থাকছে না, এটা কিন্তু মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এই ফিটা নির্ধারণ করে দিবে। মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের নির্ধারিত সফটওয়্যারের মাধ্যমে অনলাইনের আবেদন গ্রহণ করতে হবে। এটা সম্ভবত টেলিটকের মাধ্যমে আবেদনটা গ্রহণের ব্যবস্থা করা হবে। আমরা অন্যান্য চাকরির আবেদনটা যেভাবে করি সেভাবেই এই চাকরির আবেদনটাও করা হবে। স্কুল ভিত্তিক কোনো আবেদন এখন থেকে আর হবে না। মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক সংশ্লিষ্ট জেলার নিয়োগ সুপারিশ কমিটিকে পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য সফটওয়্যারের লিঙ্ক প্রদান করবে। বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ সরকার নির্ধারিত বয়সসীমার মধ্যে প্রার্থীগণের আবেদন করতে হবে। এরপর আছে এই যে কমিটিটা গঠন হবে সেই কমিটিটা কিভাবে গঠন হবে এটা নিয়ে করা আছে নিয়োগ ও সুপারিশ কমিটি গঠন। এখানে বলা আছে নিয়োগ পরীক্ষা গ্রহণ ও পুনর্মূল্যায়ন নিয়োগের সুপারিশ প্রণয়নের উদ্দেশ্যে নিম্নরূপ নিয়োগ সুপারিশ কমিটি গঠন করা হলো। এই কমিটিতে কারা থাকবে? এই নিয়োগ পরীক্ষা নেওয়ার জন্য যে জেলাভিত্তিক যে একটা কমিটি হবে সেই কমিটির প্রধান কারা থাকতেছে? প্রথমে সভাপতি হিসেবে থাকছে জেলা প্রশাসক সংশ্লিষ্ট জেলার। তারপর আছে সদস্য থাকবে 3 জন। সেই 3 জন সদস্যের একজন হচ্ছে অধ্যক্ষ বা তার একজন প্রতিনিধি, হয় অধ্যক্ষ সরাসরি নিজে থাকবেন অথবা তার একজন প্রতিনিধি থাকবেন, এবং সেটা হবে সরকারি কলেজ সবথেকে পুরাতন, অর্থাৎ সেই জেলায় সবথেকে পুরনো যে সরকারি কলেজ আছে সেখান থেকেই কিন্তু একজন প্রতিনিধি সদস্য হিসেবে থাকবে। তারপর আরেকজন সদস্য আছে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের একজন প্রতিনিধি, পরিদর্শকের নিচে নয়, সংশ্লিষ্ট জেলায়। আরেকজন সদস্য আছে উপপরিচালক বা সহকারী পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, সংশ্লিষ্ট জেলা। এবং চতুর্থ সদস্য সচিব হিসেবে থাকবে জেলা শিক্ষা অফিসার, সংশ্লিষ্ট জেলা, ওই জেলায় জেলা শিক্ষা অফিসার। এই মোট 5 জন সদস্য নিয়েই কিন্তু এই কমিটিটা গঠন করা হবে। এবং এই কমিটিটা কিভাবে কাজ করবে সেটার এই যে কার্যপরিধিটাও দেওয়া হয়েছে। যেমন নিয়োগ সুপারিশ কমিটি পরীক্ষা গ্রহণ, ফলাফল প্রস্তুত ও নিয়োগের সুপারিশ প্রদান করবে। নিয়োগ সুপারিশ কমিটি মৌখিক পরীক্ষার সময় প্রয়োজনে একাধিক বোর্ড গঠন করতে পারবে। জেলা প্রশাসকের প্রতিনিধির নেতৃত্বে নবম গ্রেডের নিম্নে নহে এমন 3 সদস্য বিশিষ্ট বোর্ড গঠিত হবে। অর্থাৎ এই যে ভাইবা পরীক্ষা, এই ভাইবা পরীক্ষায় কিন্তু একাধিক বোর্ড গঠন করা যাবে, কিন্তু প্রত্যেক বোর্ডে সদস্য সর্বনিম্ন হচ্ছে 3 জন সদস্য থাকবে। এবং এইটা নির্ধারণ করবে জেলা প্রশাসকের প্রতিনিধি বা মানে জেলার ডিসি যে তার যে প্রতিনিধি সে কিন্তু এই বোর্ডটা নিয়ন্ত্রণ করবে, বা এই বোর্ডে কারা কারা থাকবেন সেটা কিন্তু তিনিই দেখবেন। পরীক্ষায় অংশগ্রহণের জন্য নোটিশ প্রদান। এবার এই যে পরীক্ষাগুলো হবে তার নোটিশটা কিভাবে আসবে? আবেদনকৃত প্রার্থীদের নিয়োগ পরীক্ষার তারিখ, সময় এবং স্থান উল্লেখপূর্বক পরীক্ষায় অংশগ্রহণের জন্য পর্যাপ্ত সময় কমপক্ষে 15 দিবস দিয়ে মোবাইলে মেসেজের মাধ্যমে এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইটে পরীক্ষার তারিখ অবহিত করবে। অর্থাৎ সকল আবেদনকারীর মোবাইলে কিন্তু কম করে 15 দিন আগে কিন্তু এই নিয়োগ সংক্রান্ত বা পরীক্ষা সংক্রান্ত মেসেজটা আসবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য উপস্থিত আবেদনকারীগণের স্বাক্ষর ও তারিখযুক্ত উপস্থিতি তালিকা সংরক্ষণ করতে হবে। তারপরে আছে প্রার্থীর করণীয়, মানে একজন আবেদনকারী এই নিয়োগের জন্য কি করবে? সংশ্লিষ্ট পদের যোগ্যতার সপক্ষে নির্ধারিত তথ্য সহ অনলাইনে আবেদন করতে হবে। অর্থাৎ এবারের আবেদনটা কিন্তু সম্পূর্ণ অনলাইনে, সেটা বোঝা যাচ্ছে।
দ্বিতীয়তে আছে প্রার্থীর দাখিলকৃত আবেদনের পদের নাম সহ তার নিজ উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের পছন্দক্রম উল্লেখ করতে হবে। অর্থাৎ একই উপজেলায় অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান থাকতে পারে, কিন্তু তার প্রথম চয়েস কোনটা সেভাবে প্রথম চয়েস, দ্বিতীয় চয়েস, তৃতীয় চয়েস এভাবে কিন্তু স্কুলগুলো দিয়ে যেতে হবে বা কলেজগুলো দিয়ে যেতে হবে। তারপরে আছে প্রার্থীকে সংশ্লিষ্ট উপজেলা বা থানার স্থায়ী বাসিন্দা হতে হবে। অর্থাৎ এই নিয়োগগুলো কিন্তু অবশ্যই স্থায়ী বাসিন্দাদের দ্বারা পূরণ করতে হবে। যেমন আপনার উপজেলায় যদি বিদ্যালয় বা কলেজের পদ খালি থাকে, আপনি কিন্তু সেখানেই আবেদন করতে পারবেন, এবং অন্য জেলার কোনো আবেদনকারী কিন্তু এই পদগুলোতে ওই জেলায় আবেদন করতে পারবে না। তারপরে আছে নিয়োগ সুপারিশ কমিটি কর্তৃক প্রাক প্রস্তুতি এবং নিয়োগ পরীক্ষা গ্রহণ। কিভাবে নিয়োগ পরীক্ষাটা গ্রহণ করা হবে সেই বিষয়ে এখানে লেখা আছে। যেমন প্রশ্নপত্র প্রণয়নের জন্য প্রিন্টার সহ কম্পিউটার প্রস্তুত রাখতে হবে। ব্যবহারিক পরীক্ষা প্রযোজ্য ক্ষেত্রে গ্রহণের জন্য বাংলা এবং ইংরেজি টাইপ করার মতো পর্যাপ্ত সংখ্যক কম্পিউটারের ব্যবস্থা রাখতে হবে। কোডিং অথবা ডিকোডিং পদ্ধতির ব্যবস্থা রেখে নিয়োগ পরীক্ষার উত্তরপত্র তৈরি করতে হবে। পরীক্ষার্থীদের পরীক্ষার হাজিরা শিট প্রস্তুত করতে হবে। পরীক্ষার প্রশ্নপত্র যথাযথ গোপনীয়তা রক্ষা করে প্রণয়ন করতে হবে। প্রশ্নপত্র প্রণয়নের সময় নিয়োগ সুপারিশ কমিটির সদস্য ব্যতীত অন্য কেউ ওই কক্ষে থাকতে পারবে না। গোপনীয়তা নিশ্চিতের বিষয়টি সর্বতোভাবে নিয়োগ সুপারিশ কমিটির উপর বর্তাবে। মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক সর্বশেষ জনবল কাঠামো, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2021-এর পরবর্তী কোনো সংশোধনী থাকলে তা যথাযথভাবে অনুসরণ করে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে হবে। এ বিষয়ে নিয়োগ সুপারিশ কমিটির সদস্য সচিব ব্যবস্থা নেবেন। পরীক্ষা কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতি তালিকায় এবং পরীক্ষার উত্তরপত্রে দায়িত্বরত কর্মকর্তাদের স্বাক্ষর থাকতে হবে। অর্থাৎ এই 6.0 এই যে পয়েন্টটা এখানে কিন্তু আসলে পরীক্ষা কার্যক্রম বা পরীক্ষাটা কীভাবে অনুষ্ঠিত হবে সে বিষয়ে বিস্তারিত লেখা হয়েছে। কীভাবে প্রশ্নপত্র তৈরি করতে হবে, প্রশ্নপত্র তৈরি করার সময় কারা কারা উপস্থিত থাকতে পারবেন সেসব বিষয়ে কিন্তু এখানে বলা হয়েছে। তারপরে আছে নিয়োগ কার্যক্রম ব্যয় নির্বাহ, মানে এই যে একটা নিয়োগ কার্যক্রম হবে এটার আর্থিক ব্যয়টা কিভাবে নির্ধারণ করা হবে। যেমন জেলা শিক্ষা অফিস নিয়োগ সংক্রান্ত সকল ব্যয় নির্বাহ করবে। নিয়োগ কার্যক্রমের আয় ও ব্যয়ের খাতভিত্তিক প্রতিবেদন প্রণয়নপূর্বক সংরক্ষণ করতে হবে। অর্থাৎ এই নিয়োগ সংক্রান্ত সমস্ত ব্যয় কিন্তু জেলা শিক্ষা অফিস বহন করবে। প্রত্যেক জেলার যে জেলার নিয়োগটা হবে সেই জেলা শিক্ষা অফিস কিন্তু এই ব্যয়টা বহন করবে, এবং এই ব্যয়টা বহন করার পরে সম্পূর্ণ হিসাবটা কিন্তু সংরক্ষণ করে রাখতে হবে। তারপরে 8.0-তে আছে নিয়োগ পরীক্ষায় নম্বর বন্টন এবং পরীক্ষার সময়, কয় নম্বরের পরীক্ষা হবে এবং কত সময় ধরে পরীক্ষাটা হবে সে বিষয়ে এখানে একটা তালিকা দেওয়া আছে। যেমন এখানে যে পদগুলো দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার, অফিস সহকারী কাম হিসাব সহকারী, এটার কিন্তু নম্বর আছে সনদের জন্য 6 নম্বর, লিখিত পরীক্ষা হবে 40 নম্বরে, মৌখিক পরীক্ষায় 4, মোট হচ্ছে 50 নম্বর। লিখিত হচ্ছে 50 মিনিট আর ব্যবহারিক তো নির্দেশনা অনুযায়ী হবে। তারপর আছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, তারও কিন্তু সেম, সনদের জন্য 6 নম্বর, লিখিত পরীক্ষার জন্য 40 নম্বর এবং মৌখিক পরীক্ষার জন্য 4 নম্বর, এবং এই পরীক্ষাটা 50 মিনিটে অনুষ্ঠিত হবে। কম্পিউটার ল্যাব অপারেটরেও সেম, ট্রেড অ্যাসিস্ট্যান্ট তাদেরও সেম, ল্যাব সহকারী তাদেরও 6 নাম্বার হচ্ছে সার্টিফিকেটের জন্য, 40 হচ্ছে লিখিত পরীক্ষার জন্য এবং 4 নম্বর হচ্ছে মৌখিক পরীক্ষার জন্য মানে ভাইবার জন্য, মোট 50 নম্বর। তাহলে এই অফিস সহকারী কাম হিসাব সহকারী, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, কম্পিউটার ল্যাব অপারেটর, ল্যাব অ্যাসিস্ট্যান্ট, ল্যাব সহকারী, এই সবগুলো পদের জন্য কিন্তু 50 মিনিটের পরীক্ষা। এরপরে যে পদগুলো আছে অফিস সহায়ক, নিরাপত্তা কর্মী, পরিচ্ছন্নতা কর্মী, নৈশ প্রহরী এবং আয়া, এদের সার্টিফিকেটের জন্য কিন্তু কোনো মার্ক নেই, এবং এনাদের লিখিত পরীক্ষা হবে 20 নম্বরের, মৌখিক পরীক্ষা বা ভাইবা হবে 10 নম্বরের। তাহলে মোট নম্বর হচ্ছে 30, এবং এই পরীক্ষার মোট নম্বর 30 এবং পরীক্ষার জন্য সময় পাওয়া যাচ্ছে কিন্তু 40 মিনিট। এবার এখানে আরেকটা বিষয় দেওয়া আছে, সনদের নম্বর বন্টনে প্রথম বিভাগ 3, দ্বিতীয় বিভাগ 2, তৃতীয় বিভাগ 1 নম্বর পাবে। অর্থাৎ যারা প্রথম বিভাগে পাশ করবেন তারা হচ্ছে সেখানে 3 নম্বর পেয়ে যাচ্ছেন 6 নম্বরের ভিতর, দ্বিতীয় বিভাগে 2 নম্বর, তৃতীয় বিভাগে 1 নম্বর। জিপি হচ্ছে জিপিএর ক্ষেত্রে অনুরূপভাবে নম্বর পাবে। এ বিষয়ে কোনো সংশয় হলে শিক্ষা বোর্ড বা জাতীয় বিশ্ববিদ্যালয় হতে ব্যাখ্যা নিতে হবে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতায় অতিরিক্ত ডিগ্রির জন্য আলাদা কোনো নম্বর বরাদ্দ থাকবে না। অর্থাৎ যদি এই নিয়োগের জন্য কোনো নিয়োগের জন্য এইচএসসি পাস চাওয়া হয়, সেখানে যদি আপনি মাস্টার্স পাস দিয়েও আবেদন করেন আপনার কাউন্ট হবে কিন্তু শুধু এইচএসসি পাস পর্যন্ত, আর যে সার্টিফিকেটগুলো জমা দেবেন তার জন্য কিন্তু কোনো নম্বর কাউন্ট হবে না।
9 নম্বরে আছে লিখিত পরীক্ষার বিষয়াবলী এবং নম্বর বর্ণন, কোন কোন বিষয়ে পরীক্ষা হবে। এখানে দেওয়া আছে অফিস সহকারী কাম হিসাব সহকারী, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের লিখিত পরীক্ষায় 35 নম্বরের প্রশ্নের বিষয়াবলী নিম্নরূপ হবে। এখানে দেওয়া আছে বাংলাদেশ বিষয়াবলী থেকে আসবে 10 নম্বর, সাধারণ বিজ্ঞান বিষয়ক দক্ষতা, হিসাব বিষয়ক, কম্পিউটার বা আইসিটি বিষয়ক সাধারণ দক্ষতার জন্য থাকবে 15 নম্বর, ভাষা জ্ঞান বাংলা ও ইংরেজি, মানসিক দক্ষতা এবং গাণিতিক যুক্তি, চলতি বিষয় ইত্যাদির জন্য থাকছে 15 নম্বর। এবার আছে কম্পিউটার ল্যাব অপারেটর, ল্যাব সহকারী, ট্রেড অ্যাসিস্ট্যান্ট পদের লিখিত পরীক্ষায় 35 নম্বরের নিয়মাবলী, যে কিভাবে এদের 35 নম্বরটা নিরূপণ হবে। বাংলাদেশের বিষয়াবলীর জন্য থাকবে 10 নম্বর। পদ সংশ্লিষ্ট জ্ঞান, অর্থাৎ এখানে যেহেতু কম্পিউটার ল্যাব অপারেটর আছে তাহলে অবশ্যই কম্পিউটার সংক্রান্ত জ্ঞান থাকবে। এই কম্পিউটার সংক্রান্ত প্রশ্ন থাকবে 15 নম্বরের। ভাষা জ্ঞান বাংলা ভাষা, ইংরেজি, মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তি, চলতি বিষয় ইত্যাদির জন্য থাকবে আর 15 নম্বর। তাহলে এবারে বিষয়টা কিন্তু আরেকটু ভালো হয়েছে, সাবজেক্ট ভিত্তিক কিন্তু তার প্রশ্নটা এখানে প্রণয়ন করা হবে। পরবর্তীতে আছে পরিচ্ছন্নতা কর্মী, নিরাপত্তা কর্মী, আয়া, নৈশ প্রহরী পদের লিখিত পরীক্ষায় 8ম শ্রেণী উপযোগী 20 নম্বরের সাধারণ প্রশ্ন, মানে এই যে প্রশ্নটা করা হবে সেটা কিন্তু ক্লাস 8-এ যেভাবে প্রশ্নটা হতে পারে সেই উপযোগী একটা 8-এর স্টুডেন্ট যদি যাতে প্রশ্নটার অ্যান্সার করতে পারে সেই হিসেবেই কিন্তু এই নম্বরটা বন্টন করা হবে। যেমন বাংলাদেশ বিষয়াবলীর জন্য থাকবে 10 নম্বর, সাধারণ ভাষা জ্ঞান এবং মানসিক দক্ষতা এর জন্য থাকবে 10 নম্বর। এরপর আছে লিখিত পরীক্ষা গ্রহণ ও মূল্যায়ন, কীভাবে পরীক্ষাটা নেওয়া হবে এবং এই খাতাগুলো কীভাবে মূল্যায়ন করা হবে। লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের হাজিরা গ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষা সম্পূর্ণ হওয়ার পরপরই কোডিং ডিকোডিং করে উত্তরপত্র সমূহ মূল্যায়ন করতে হবে। লিখিত পরীক্ষার 5 নম্বর হচ্ছে 40% প্রাপ্ত হলে আবেদনকারী লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়েছে মর্মে বিবেচিত হবে, অর্থাৎ 40 মার্ক পেলেই সে পাস। পরীক্ষার্থী সঠিকভাবে চিহ্নিত করার জন্য মূল আবেদনের একটি ছবিসহ প্রবেশপত্র থাকবে। উক্ত প্রবেশপত্র ও এনআইডি কার্ড দেখে পরীক্ষার্থীর সঠিকতা নিশ্চিত করতে হবে। এরপর ব্যবহারিক পরীক্ষা বিষয়ক একটা নির্দেশনা দেওয়া আছে, যেমন ব্যবহারিক পরীক্ষা কাদের জন্য হবে সেটা ওখানে লেখা আছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম হিসাব সহকারী অথবা কম্পিউটার ল্যাব অপারেটর পদের ব্যবহারিক পরীক্ষার সাধারণ নির্দেশাবলী নিম্নরূপ। যেভাবে ব্যবহারিক পরীক্ষাটা গ্রহণ করা হবে, যেমন পরীক্ষার বিষয় বাংলা, মানে বাংলা টাইপ করতে হবে 10 মিনিট এবং সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 20 শব্দ, মোট নম্বর 50, সর্বনিম্ন পাস নম্বর হচ্ছে 40% এবং ইংরেজিতে 10 মিনিট সময়, ইংরেজিতে লিখতে হবে 25টি শব্দ এবং মোট নম্বর হচ্ছে 50, সর্বনিম্ন পাস হচ্ছে 40%। এবার আছে বাংলা ও ইংরেজি সকল প্রকার কম্পিউটার মুদ্রাক্ষরের ক্ষেত্রে 5টি স্ট্রোক একটি শব্দ হিসেবে গণ্য হবে। 5% বা 5% অধিক ভুলের ক্ষেত্রে কোনো গতি অর্জন করে নাই বলিয়া গণ্য হবে, অর্থাৎ যদি শতকরা 5% ভুল করে তাহলে সে আসলে তার কোনো গতি নেই হিসেবেই কিন্তু এটাকে গণ্য করা হবে। সর্বনিম্ন গতিকে 5 নম্বর 40% হিসেবে গণ্য করা হবে। স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। ব্যবহারিক পরীক্ষার পরীক্ষক হিসেবে জেলার ক্ষেত্রে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রোগ্রামার বা সহকারী প্রোগ্রামার, বিভাগের ক্ষেত্রে আইসিটি অধিদপ্তরের প্রোগ্রামার বা সহকারী প্রোগ্রামার এবং ঢাকার ক্ষেত্রে আইসিটি অধিদপ্তর অথবা বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের প্রোগ্রামার, সহকারী প্রোগ্রামার উপস্থিত থাকবেন। ব্যবহারিক পরীক্ষায় বাংলা ও ইংরেজি টাইপ শেষ করে প্রিন্ট কপি নিতে হবে। ব্যবহারিক পরীক্ষার প্রিন্ট কপি এবং রেজাল্ট শিটে পরীক্ষার্থী ও পরীক্ষকের নাম ও পদবি সহ স্বাক্ষর থাকতে হবে। যে সকল পদে ব্যবহারিক পরীক্ষা হয়েছে সেই সকল পদের জন্য প্রাথমিকভাবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণের সর্বোচ্চ হার হবে 1:10। এরপর আছে ভাইভাটা কীভাবে হবে সে বিষয়ে নির্দেশনা দেওয়া আছে। মৌখিক পরীক্ষা গ্রহণ ও মূল্যায়ন, এখানে বলা আছে লিখিত ব্যবহারিক তো সব ক্ষেত্রে নেই, এজন্য প্রযোজ্য ক্ষেত্রে পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ করতে হবে। মৌখিক পরীক্ষার জন্য লিখিত পরীক্ষার্থীদের মধ্য হতে সর্বোচ্চ 1:3 অনুপাতে পরীক্ষার্থী নির্ধারণ করতে হবে। প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ করতে হবে। মৌখিক পরীক্ষার রেজাল্ট শিটে মৌখিক পরীক্ষা বোর্ডের সকল সদস্যের স্বাক্ষর থাকতে হবে। 13.0-তে আছে ফলাফল প্রস্তুত, কিভাবে ফলাফল প্রস্তুত করতে হবে। ফলাফল বিবরণীতে লিখিত, মৌখিক ও সনদ মূল্যায়নের প্রাপ্ত নম্বর পৃথকভাবে এবং মোট নম্বর লিখতে হবে। ব্যবহারিক পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে উত্তীর্ণ ও অউত্তীর্ণ লিখতে হবে। ফলাফল বিবরণীতে প্রত্যেক পরীক্ষার্থীর নামের বিপরীতে প্রাপ্ত সর্বমোট নম্বর কথায় লিখতে হবে। নিয়োগের জন্য সুপারিশ প্রণয়ন,
লিখিত ও মৌখিক পরীক্ষায় উপজেলা ভিত্তিক প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধা তালিকা প্রণয়ন করে শূন্য পদের বিপরীতে প্রার্থীর মেধা ও পছন্দক্রম অনুযায়ী নিয়োগের জন্য নিয়োগ সুপারিশ কমিটি সুপারিশ করবে। অর্থাৎ এই পরীক্ষাটা গ্রহণ করার পরে ওই যে আবেদনকারীরা তাদের পছন্দ মতো ক্রম দিয়েছিল, অর্থাৎ এখানে আবার রেজাল্টটাও কিন্তু ভ্যারি করবে। যে প্রথম দিকে থাকবে সে কিন্তু তার পছন্দ মতো তার প্রথম পছন্দের স্কুল বা কলেজটাই কিন্তু পেয়ে যেতে পারে, এবং এরপরে যারা থাকবে তারা তাদের পছন্দ অনুযায়ী কিন্তু এই কলেজগুলো পাবে বা স্কুলগুলো পাবে। যেমন এনটিআরসিতে যেভাবে এই নিয়োগটা হয় সেভাবে এই নিয়োগটা এখানে দেওয়া হয়েছে। সুপারিশ সম্বলিত ফলাফল বিবরণীতে নিয়োগ কমিটির সকলের নাম, পদবি, আইডি নম্বর, দাপ্তরিক ঠিকানা, এনআইডি নম্বর, মোবাইল নম্বর উল্লেখ করে কমিটির প্রত্যেক সদস্যের স্বাক্ষর, সিল সহ থাকতে হবে। নিয়োগ পরীক্ষার কার্য বিবরণী তৈরি, এটা আছে 15.0-তে। নিয়োগ পরীক্ষা গ্রহণ ও সম্পন্নের সার্বিক প্রক্রিয়া উল্লেখপূর্বক পদভিত্তিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের লিখিত, ব্যবহারিক, মৌখিক পরীক্ষায় সর্বমোট প্রাপ্ত নম্বর উল্লেখসহ সুপারিশকৃত প্রার্থীর নাম, পিতার নাম, ঠিকানা ইত্যাদি উল্লেখপূর্বক নিয়োগ পরীক্ষার কার্য বিবরণী তৈরি করে নিয়োগ কমিটি সকল দাপ্তরিক সিলসহ স্বাক্ষর করবেন। প্রতিপদের বিপরীতে একজন অপেক্ষমান প্রার্থীর তালিকা রাখতে হবে। নিয়োগপ্রাপ্ত প্রার্থী 1 মাসের মধ্যে যোগদান না করলে নিয়োগ সুপারিশ কমিটি নিয়োগপত্র প্রেরণের তারিখ থেকে পরবর্তী বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ পর্যন্ত অপেক্ষমান তালিকার সুপারিশপ্রাপ্ত প্রার্থীকে যোগদানের জন্য নিয়োগের সুপারিশ করতে পারবে। অর্থাৎ এবার প্রত্যেকটি পদের জন্য একজনকে নিয়োগ দেওয়ার পরেও একজন কিন্তু ওয়েটিং হিসেবে রাখা হবে। সে যদি কোনো কারণে যোগদান না করে তাহলে যে ওয়েটিং হিসেবে থাকবে তার কিন্তু সে 1 মাসের ভিতর কিন্তু 1 মাস পরে কিন্তু সেখানে যোগদান করতে পারবে। এবার একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির করণীয়। আগে তো এই নিয়োগগুলো সবই ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির মাধ্যমে হতো, কিন্তু এবার যেহেতু নিয়োগটা অন্যভাবে হচ্ছে তাহলে এই যে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি এদের করণীয়টা কী আছে সে বিষয়টা এখন দেখি। নিয়োগ সুপারিশ কমিটি এর নিকট হতে সুপারিশ প্রাপ্তির পর সেই আলোকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সভা করতে হবে। নিয়োগের জন্য সুপারিশ প্রাপ্তির 1 মাসের মধ্যে রেজুলেশনের মাধ্যমে সুপারিশকৃত প্রার্থীদের অনুকূলে রেজিস্টার ডাকযোগে নিয়োগপত্র প্রেরণ করতে হবে। প্রার্থীর আবেদনে উল্লেখিত মোবাইল নম্বরে নিয়োগের বিষয়টি তাকে অবহিত করতে হবে। অর্থাৎ নিয়োগ দেওয়ার মানে রেজাল্ট পাবলিশ হওয়ার পরে কিন্তু যে প্রতিষ্ঠানে উক্ত আবেদনকারী চাকরিটা হবে সেই প্রতিষ্ঠান থেকে কিন্তু পরবর্তীতে তাকে রেজুলেশনের মাধ্যমে তার নিয়োগটা রেজুলেশন করতে হবে, এবং সেই প্রতিষ্ঠান থেকেই কিন্তু তার নিয়োগের জন্য তাকে কিন্তু ডাকযোগে নিয়োগপত্র পাঠাবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর নিয়োগপত্রের একটি টেমপ্লেট তৈরিপূর্বক ওয়েবসাইটে আপলোড করবে। এটা মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর তাদের ওয়েবসাইটে বিষয়টা আপলোড করে দেবে। নিয়োগের জন্য সুপারিশকৃত প্রার্থীকে নিয়োগপত্র প্রদানে বিলম্ব অসদাচরণ বলে গণ্য হবে। অসদাচরণের দায়ে প্রতিষ্ঠান প্রধানের এমপিও স্থগিত সহ বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি বাতিলের জন্য যথাযথ কর্তৃপক্ষ বরাবর সুপারিশ করা যেতে পারে। অর্থাৎ কোনো প্রতিষ্ঠান যদি এই নিয়োগ পাওয়া ব্যক্তিকে যোগদানের ক্ষেত্রে কোনো গড়িমসি করে বা সঠিক সময়ে তাকে নিয়োগপত্র না পাঠায় তাহলে বিধি মোতাবেক কিন্তু সেই প্রতিষ্ঠান প্রধানের প্রথমে এমপিও বাতিল করে দেওয়া হবে এবং এমপিও স্থগিত করে দেওয়া হবে, এবং এরপরও কিন্তু আরও অনেক ঝামেলায় পড়বেন সেই প্রতিষ্ঠান প্রধান। এজন্য এবার কিন্তু সঠিক সময়ে এবং সঠিক সময়ের ভিতর কিন্তু নিয়োগপত্র যাতে আবেদনকারীর হাতে পৌঁছায় বা নিয়োগপ্রাপ্ত লোকের হাতে পৌঁছায় সে বিষয়টা কিন্তু আসলে খেয়াল করে দেখতে হবে। শূন্যপদ নিরূপণ হতে শুরু করে নিয়োগপত্র ইস্যু পর্যন্ত প্রতিটি ধাপের সংশ্লিষ্ট সকল কাগজপত্রাদি স্থায়ীভাবে উপজেলা শিক্ষা অফিস এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান কর্তৃক সংরক্ষণ করতে হবে। অর্থাৎ এই নিয়োগ সংক্রান্ত সকল কাগজপত্র একটা কিন্তু উপজেলা শিক্ষা অফিসে থাকবে এবং আরেকটা কপি কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে থাকবে। এখানে আর যে বিবিধ দেওয়া আছে সেটা আসলে যেটা লেখা আছে আমি একটু দেখি। এই নির্দেশনা বাস্তবায়নে কোনো প্রকার জটিলতা দেখা দিলে বা ব্যাখ্যার প্রয়োজন হলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। অর্থাৎ কোনো পয়েন্টটা যদি বুঝতে অসুবিধা হয় বা কোনো পয়েন্টের জন্য যদি ব্যাখ্যা দরকার হয় তাহলে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর যেটা ব্যাখ্যা দিবে সেটাই কিন্তু চূড়ান্ত বলে গণ্য হবে। পত্র জারির পরে মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ কর্তৃক গত 10/1/2025 তারিখে জারিকৃত এত স্মারকে পরিপত্রের সংশ্লিষ্ট অংশগুলো এত দ্বারা রহিত বলে গণ্য হবে। এরূপ রহিতকরণ সত্ত্বেও উক্ত পরিপত্রের আলোকে গৃহীত কার্যক্রম এই পরিপত্রের আলোকে গৃহীত হয়েছে বলে গণ্য হবে। এবং পরবর্তীতে লেখা আছে এই নির্দেশমালা
অবিলম্বে কার্যকর করতে হবে। অর্থাৎ এই যে তারিখে এই চিঠিটা ইস্যু হয়ে যায়, এরপর থেকে যতগুলো নিয়োগ আছে সব কিন্তু শুধুমাত্র সেই শিক্ষক নিয়োগ বাদে যেগুলো আছে অন্যান্য পদের যে নিয়োগগুলো সব কিন্তু এই যে পরিপত্র বা প্রজ্ঞাপন এই অনুযায়ী কিন্তু এরপর করতে হবে। তা না হলে কিন্তু আসলে প্রতিষ্ঠান প্রধান খুবই জটিলতায় পড়ে যাবেন এবং এমপিও বন্ধ সহ নানা ধরনের সমস্যা আছে। এবং এই যে পরিপত্র এটা থেকে আমরা এবার দেখতে পাচ্ছি এবার কমিটির হাতে কিন্তু এই নিয়োগটা যে তৃতীয় চতুর্থ শ্রেণীর নিয়োগ বা অন্যান্য শিক্ষক পদ ছাড়া অন্যান্য পদের যে নিয়োগগুলো ছিল এই ক্ষমতাটা কিন্তু কমিটির হাত থেকে চলে গেল এবং এটা সরাসরি মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর নিয়ন্ত্রণে চলে গেল। তবে এখানে কমিটিও কাজ করবে, কমিটি কাজ করবে অন্যান্য যে কাজগুলো ছিল নিয়োগপত্র প্রদান করা বা আনুষঙ্গিক যে কাজগুলো আছে সেগুলো কিন্তু বিদ্যালয়ের গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি এরাই কিন্তু এই কাজটা করবেন। কিন্তু মূল নিয়োগের কার্যক্রমটা কিন্তু এখন থেকে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর তারাই পরিচালনা করবেন। আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন বা এই পরিপত্রের অন্য কোনো বিষয় যদি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা কোনো পয়েন্টটা নিয়ে আবার আলোচনা করার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব সেই বিষয়টা নিয়ে আবার আলোচনা করার। তো ভালো থাকবেন, ধন্যবাদ।